হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে 4th সেমিস্টারে মেজর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো। আজকে কিন্তু তোমাদের মেজর পেপার 7 থেকে তোমাদের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আলোচনা করবো, সেটা হচ্ছে ডিক্লাইন অফ তোমার হচ্ছে মুঘল এম্পায়ার, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের পতনের কারণ নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব। তোমাদের 12 মার্কসের জন্য আজকের এই ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ এই প্রশ্নটা পরীক্ষার আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন সেটা অল প্রেস করে রাখো। এই কারণেই অল প্রেস করবা যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবা, ক্লাস করবা, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র 1199 রুপিস, পুরো 4th সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো আলোচনা করছি মুঘল সাম্রাজ্যের পতনের কারণ। দেখো, বেসিক্যালি মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলো যদি আমি বলতে চাই তাহলে এক নাগাড়ে অনেকগুলো পতনের কারণ আমরা বলতে পারি। দেখো, কোনো সাম্রাজ্যের সৃষ্টি হলে তার পতন কিন্তু হবে, এটাই হচ্ছে কালের নিয়ম, এটাই সৃষ্টির নিয়ম। যে কোনো জিনিসের সৃষ্টি হলে তার ধ্বংস কিন্তু অনিবার্য বা হবেই একটা সময় পরে, সে দুদিন আগে হোক দুদিন পরে হোক। তো মুঘল সাম্রাজ্যের পতনের ক্ষেত্রেও কিন্তু এরকম কিন্তু কোনো ব্যতিক্রম ঘটেনি। মুঘল সাম্রাজ্যের পতনও কিন্তু বিভিন্ন কারণের সমষ্টি, কারণ শুধু একটা মাত্র কারণকে কেন্দ্র করে কখনোই এত বড় একটা সাম্রাজ্যের পতন হতে পারে না। তাই মুঘল সাম্রাজ্যের পতনের পেছনেও কিন্তু এক নয় একাধিক কারণ কিন্তু বিদ্যমান ছিল। তাহলে আমরা চলো জেনে নেই কি বলেছে। দেখো, অর্থনৈতিক, রাজনৈতিক এবং ঔরঙ্গজেব পরবর্তী মুঘল সম্রাটদের ব্যক্তিগত ব্যর্থতার মধ্যে কিন্তু সাম্রাজ্যের পতনের কারণ খুঁজতে হবে। বেসিক্যালি কিছু অর্থনৈতিক কারণ ছিল, কিছু রাজনৈতিক কারণ ছিল এবং ঔরঙ্গজেবের পরবর্তীকালে যে সমস্ত দুর্বল উত্তরাধিকারীরা ছিল তাদের কারণেই কিন্তু মুঘল সাম্রাজ্যের মতো একটা বিশাল বড় সাম্রাজ্য কিন্তু পতন হয়েছিল, এতে কিন্তু আমাদের কোনো সন্দেহ নেই। এবার কি বলেছে দেখো, এই জায়গাটায় ঔরঙ্গজেবের সময়েই তার অদূরদর্শী, সংকীর্ণ এবং সাম্প্রদায়িক নীতির অনুসরণ এবং যুদ্ধ বিগ্রহ তোমার মুঘল সাম্রাজ্যের কিন্তু ভিত্তিতে ফাটল ধরিয়েছিল। ব্যাপারটা কি, ঔরঙ্গজেবকে কিন্তু কি বলা হয়, জিন্দা পীর বা জীবন্ত সাধু বলা হয়, কারণ কিন্তু তিনি কিন্তু কখনোই রাজার মতন করে জীবনযাপন কাটায়নি। প্রথম জীবনে কিন্তু তিনি রাজার মতো জীবনযাপন কাটালেও কিন্তু পরবর্তীতে তিনি একজন নিষ্ঠাবান কিন্তু একজন মুসলমানে পরিণত হন এবং তিনি জীবন্ত সাধু বা জিন্দা পীর নামেও কিন্তু পরিচিত হন। আমি লাস্ট তোমাদের হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে পড়াবো হু ওয়াজ কল্ড জিন্দা পীর অ্যান্ড হোয়াই, মানে কাকে জিন্দা পীর বলা হয় এবং কেন বলা হয়, ডিটেলস আমি পরবর্তী ক্লাসগুলোতে পড়াবো। তাহলে এই যে এরকম একজন সম্রাট যদি ধর্মান্ধ থাকে তাহলে সেই সম্রাটের সাম্রাজ্যের ওপরে কিন্তু অনেক কারণ নজর পড়ে যায়। তার মানে মানুষজন বুঝে নেয় এই ধর্মান্ধ মানেই তার দুর্বলতার একটা জায়গা, দুর্বলতার একটা স্থান। তাহলে এই দুর্বলতার স্থানটাতে আঘাত করেই কিন্তু এই সাম্রাজ্যকে নড়বড়ে করে দিতে পারে, যার জন্য ঔরঙ্গজেব কিন্তু অনেকাংশেই দায়ী ছিল মুঘল সাম্রাজ্যের পতনের জন্য। এবং এই মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেব কতখানি দায়ী ছিল এর উপরেও কিন্তু তোমাদের একটা 12 নম্বরের প্রশ্ন আসবে এবং সেটাও আমি তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু অবশ্যই পড়াবো। তো দেখো কি বলছে, মুঘল সম্রাটগণ জনগণের আনুগত্য ও সমর্থন কিন্তু হারিয়েছিল। তাহলে এবার রাজা যদি বা সম্রাট যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু প্রজারা কিন্তু তার প্রতি যেটা আস্থা, সেই আস্থাটা কিন্তু খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলে। দ্বিতীয়ত কি বলছে এখানে, যে সাম্রাজ্য সুষ্ঠুভাবে পরিচালনা করা অনেকখানি নির্ভর করতো সম্রাটদের প্রধান পরামর্শদাতাদের যোগ্যতার ওপর। মুঘল যুগের প্রথম দিকে যোগ্য এবং বিজ্ঞ ব্যক্তির অভাব না থাকলেও পরবর্তীকালে কিন্তু মুঘল সম্রাটগণ এ ধরনের পরামর্শদাতার পরামর্শ কমই পেয়েছেন। তাহলে আকবরের কথা যদি আমরা বলি, দ্য গ্রেট মুঘল যদি এম্পায়ার যদি আমরা বলি তাহলে আমরা কাকে বলতে পারি, তাকে আমরা বলতে পারি অবশ্যই আকবরকে। মুঘল যুগের যদি গ্রেট কিং বলি আমরা তাহলে কিন্তু অবশ্যই আমরা কিন্তু আকবরের নাম তুলে ধরতে পারি। এবং তার আমলে বহু জ্ঞানীগুণী ব্যক্তির কিন্তু সমাবেশ ঘটেছিল এবং তাদের প্রত্যেকের ডিসিশন কিন্তু আকবর নিতেন এবং আকবর প্রত্যেককে নিয়ে ধর্ম আলোচনাও বসাতেন, আকবরও কিন্তু ধর্ম আলোচনা বসাতেন। আমরা আকবরের দিন ইলাহি, সুলিকুল এই সমস্ত ধর্মনীতির কথা জানতে পারি। তো সেখানে ধর্ম নিয়ে তুমি চলতে পারো কিন্তু ধর্মের প্রতি অন্ধ হলে কিন্তু তোমার চলবে না। তো সেখানে কিন্তু আমরা দেখতে পারি এই ধর্মান্ধতা মুঘল সাম্রাজ্যের পতনে কিন্তু অনেকাংশে দায়ী ছিল। ঔরঙ্গজেবের পরবর্তীকালে মুঘল দরবারে অভিযাত্রা ইরানি, তুরানি ও হিন্দুস্তানি এই 3 দলে কিন্তু বিভক্ত হয়ে অন্তর্কলহে লিপ্ত হয়ে পড়ে, মানে যেটাকে আমরা বলি গোষ্ঠীদ্বন্দ্ব। নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করে
যারা মুঘল সাম্রাজ্যের যে গুরুত্বপূর্ণ স্তম্ভে যারা ছিল তারা কিন্তু এই সাম্রাজ্যের পতন কিন্তু অনেকাংশে ডেকে এনেছিল, আমরা এটা বলতেই পারি। মোগল অভিজাতদের সংকীর্ণ স্বার্থপরতা ও ক্ষমতার দ্বন্দ্ব প্রশাসনে ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং সাম্রাজ্যকে পতনের দিকে ঠেলে দেয়। অধ্যাপক ইরফান হাবিবের মতে ভূমি রাজস্ব ব্যবস্থার সংকট, কৃষক শ্রেণীকে ক্রমাগত শোষণ এবং কৃষকদের প্রতিরোধ আন্দোলনই মোগল সাম্রাজ্যের পতন কিন্তু অনিবার্য করে তুলেছিল। এটা একটা জাস্ট জিস্ট গেল। এবার আমি মূল পয়েন্টগুলো যেগুলো আমাদের পরীক্ষার সময় আলোচনা করতে হবে সেই সমস্ত পয়েন্টগুলো তোমাদের একবার বলে দিচ্ছি এবং সেগুলো সম্পর্কে আমি খুব সংক্ষিপ্ত আলোচনা করছি। তার কারণ তোমরা কিন্তু অবশ্যই এই সংক্ষিপ্ত আলোচনাটা যদি শোনো তাহলে তোমাদের ডিটেলসটা কিন্তু হয়ে যাবে অটোমেটিক্যালি এবং তোমরা বই থেকে পড়ে নিলে দেখে পরীক্ষায় খুব ইজিলিভাবে লিখতে পারছো। আচ্ছা, প্রথম পয়েন্ট যেটা বলছি আমরা, সাম্রাজ্যের বিশালতা। সাম্রাজ্যের বিশালতা দেখো, এবার মনে করো আমি যতটুকু আমার পেটে খেতে পারবে, যতটুকু পেটে আমার আটবে, তো আমি ততটুকুই তো খাবো, এর থেকে বেশি তো আমি খেতে পারবো না। এবং যদিও বা বেশি খেয়ে নিই তাহলে কিন্তু আমি উল্টি করে ফেলবো, মানে বমি হয়ে যাবে, আমার প্রেশার দিয়ে দিবে, আমি কিন্তু ঢোকাতে পারবো না। ঠিক যতটুকু আমার সহ্য ক্ষমতা রয়েছে বা যতটুকু আমার মানে এখানে পেট আমাকে যতটুকু আর কি বলবো স্টোরেজ যতটা রয়েছে আমার, আমি ঠিক ততটাই কিন্তু এখানে স্টোর করতে পারবো, তার থেকে বেশি কিন্তু স্টোর করতে পারবো না। তাহলে এবার মুঘল সাম্রাজ্যের সম্রাটরা, সব সম্রাটের তো সমান যোগ্যতা থাকে না এবং সব সম্রাটের কিন্তু সমান ক্ষমতাও থাকে না। তাহলে এবার মুঘল সাম্রাজ্যের যে সমস্ত সম্রাটদের কথা আমরা জানতে পারি তারা কিন্তু কি বাদশাহ বা বাদশাহ যাদের আমরা বলছি মুঘল বাদশাহদের কথা, এবার এই মুঘল বাদশাহদের সবার কিন্তু সমান যোগ্যতা ছিল না এবং প্রত্যেকে প্রথম দিকের যে সমস্ত সম্রাটরা ছিল তারা খুব যোগ্য ছিল এবং তাদের সময়কালে মুঘল সাম্রাজ্য এতটা পরিমাণে বিশালতা হয়ে গিয়েছিল, তার আয়তন এত বড় হয়ে গিয়েছিল, গোটা ভারতবর্ষ জুড়েই প্রায় এদের সাম্রাজ্য বিস্তার কিন্তু হয়েছিল। কিন্তু পরবর্তী যে সমস্ত দুর্বল উত্তরাধিকার মুঘল যুগের ছিল তাদের কিন্তু খুব বাজে অবস্থা ছিল, যার কারণে মুঘল সাম্রাজ্যে যে এত বিশালতা সম্রাটের একার পক্ষে কিন্তু কখনোই দেখাশোনা করাটা কিন্তু পসিবল হয়ে উঠতেছিল না, যার কারণে এই সাম্রাজ্যের বিশালতা মুঘল সাম্রাজ্যের পতনের একটা অন্যতম কারণ। এইবার সাপোজ মনে করো আমার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার একটা ইনস্টিটিউট আছে, আমি এখানে পড়াচ্ছি। এবার যদি মনে করো আমি কাছাকাছি 10টা জায়গায় 10টা ইনস্টিটিউট গড়ে তুললাম এবং সব জায়গার স্টুডেন্টরাই বলছে স্যার আপনাকেই পড়াতে হবে, আপনাকেই পড়াতে হবে, আপনাকেই পড়াতে হবে, তাহলে আমার 10টা ইনস্টিটিউট খুলে তো কোনো লাভ নেই। তাহলে আমি একটা ইনস্টিটিউটের থ্রুতেই কিন্তু আজকে সমস্ত জায়গায় আমি ছড়াতে পারছি, সমস্ত জায়গায় আমি পড়াতে পারছি স্টুডেন্টদেরকে, সেটা হচ্ছে এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে। যার জন্য এখানে অনেক স্টুডেন্ট আমায় রিকোয়েস্ট করছিল যখন একটা সময় যে স্যার আমাদের এখানে আমার আশেপাশেই কিছু স্টুডেন্ট বলছিল যে 8-10 কিলোমিটার দূরে আমার যে এরিয়া রয়েছে সেখান থেকে 8-10 কিলোমিটার দূরে একটা জায়গা রয়েছে এবং সেখানে গিয়ে একই টাইমে আমি কিন্তু একই সময় দু জায়গায় প্রেজেন্ট থেকে আমি কিন্তু দুটো ব্যাচকে পড়াতে পারবো না, সেটা সম্ভব না। আমি আজকে মনে করো এখানে দাঁড়িয়ে আমি একজনকে যদি পড়াতে পারি তাহলে অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু অন্য জায়গায় গিয়ে সেই টাইমের মধ্যে অন্য কোনো ব্যাচকে আমি পড়াতে পারবো না। তাহলে এইবার একজন শাসক মনে করো দিল্লিতে রয়েছে, সেই দিল্লি থেকে তাকে কলকাতা গিয়ে বা তাকে চেন্নাইতে গিয়ে সে কিন্তু পুরো যে এরিয়াটা রয়েছে সেটা কিন্তু সে কখনোই কিন্তু দেখাশোনা করতে পারবে না। আজকে যেমন টেকনোলজি রয়েছে সেই সময় কিন্তু এতটাও টেকনোলজি ছিল না, এতটাও যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, এতটাও পরিবহন ব্যবস্থা ভালো ছিল না। সেই কারণে আমরা বলতে পারি সাম্রাজ্যের বিশালতা মুঘল সাম্রাজ্যের পতনের একটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ। দেন অর্থনৈতিক সংকটের কথা আমাদের বলতেই হয়। মুঘল সাম্রাজ্যে মনসবদারদের বেতন প্রদান, ভরণ পোষণ এবং প্রচুর পরিমাণে জায়গির বিতরণের ফলে একটা সময় কিন্তু পর আমরা দেখি মুঘল সাম্রাজ্যের কিন্তু আর্থিক সংকট দেখা দিয়েছিল এবং এই আর্থিক সংকট পরবর্তী মুঘল শাসকরা কিন্তু কখনোই কাটিয়ে উঠতে পারেনি, যার কারণে কিন্তু মুঘল সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছিল। এইবার সাপোজ মনে করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে আমরা মনে করো 10 জন টিচার আছি। এবার যদি সেন্টার থেকে আমাদের যদি রীতিমতো যদি সময় মতো বেতন না দেওয়া হয় আমরা কি কাজ করব? আমরা কিন্তু কাজ করব না। ঠিক একইভাবে এবার মুঘল সাম্রাজ্যে অর্থনৈতিক যে মূল বুনিয়াদ বা মূল ভিত্তি ছিল সেটা কিন্তু ছিল কি মনসবদারেরা। কারণ যুদ্ধের সময় মনসবদারেরা সম্রাটকে সৈন্য প্রদান করত এবং এই মনসবদারদের যদি কাজের বিনিময়ে নির্দিষ্ট পরিমাণে তাদের বেতন দেওয়া না হয় তাহলে কিন্তু মনসবদাররা যুদ্ধের সময় সৈন্য প্রদান করবে না। ঠিক এই আর্থিক সংকটের কারণে মুঘল সম্রাটেরা পরবর্তীকালে কিন্তু আর কোনোভাবেই এই মুঘল সাম্রাজ্যকে কিন্তু
এই আর্থিক সংকটের কারণে কিন্তু কখনোই সেটাকে টিকিয়ে রাখতে পারেনি, যার কারণে মুঘল সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছিল। নেক্সট আমরা বলবো যোগ্য শাসকের অভাব। আমরা প্রত্যেকেই জানি বাবার হলো আবার জ্বর সারিবে ঔষধে, এই 6 জন প্রধান লাইনের যে মুঘল সম্রাটরা ছিলেন তাদের সময়কালে মাথা উঁচু করে মুঘল সাম্রাজ্য দাঁড়িয়েছিল। কিন্তু পরবর্তীকালে এই ঔরঙ্গজেবের পরবর্তীকালে যে সমস্ত সম্রাটরা এসেছিল তারা অযোগ্য এবং দুর্বল বিবেচিত হওয়ার কারণে সাম্রাজ্য রক্ষার এবং সাম্রাজ্য বিস্তারের কোনো মানসিকতা তাদের কিন্তু ছিল না, তাদের যোগ্যতা কোনো কিছু ছিল না। সেই কারণে উপযুক্ত যোগ্য উত্তরাধিকারের অভাবে মোগল সাম্রাজ্যের পতন কিন্তু অনিবার্য হয়ে উঠেছিল, এটা আমরা বলতে পারি। নেক্সট পয়েন্ট, জায়গিরদারি সংকট। এবার আমি কি বললাম, তো প্রথম থেকে কিন্তু আর্থিক সংকটটা মোগল যুগে বা মোগল আমলে কিন্তু ভয়াবহভাবে দেখা দিয়েছিল। তাহলে যখনই এই আর্থিক সংকট দেখা দিল, যারা মনসবদার ছিল, এবার এই মনসবদারদের কাজের বিনিময়ে তারা কিন্তু কোনো নগদ বেতন পাচ্ছে না। তার মূল কারণটা কি? তার মূল কারণটা হচ্ছে অর্থনৈতিক সংকট মোগল সাম্রাজ্যে কিন্তু প্রকট হয়ে উঠেছিল। এবার পরবর্তীকালে এই মনসবদাররা তাদের কাজের বিনিময়ে কি পেত? জায়গির পেত। জায়গির মানে কি? জমি পেত। এবার একটা সময় পরে এই জমি আমি কতদিন দেব? তাহলে আজকে আমার কাছে অর্থ নেই, আর্থিক সংকট আগে থেকে হয়ে আছে আমার সাম্রাজ্যে, তারপরে ওপর থেকে আবার আমি জমি বিতরণ করে যাচ্ছি একের পর এক, তাহলে কতদিন সেই জমিটা থাকবে? একটা সময় পরে কিন্তু সেই জমিটা আমার শেষ হয়ে যাবে এবং এই সংকট কিন্তু দেখা দিতে পারে। অর্থাৎ এই জায়গিরদারি সংকটও কিন্তু মুঘল সাম্রাজ্যে দেখা দিয়েছিল আর্থিক সংকটের কারণে। এইবার পরবর্তী পয়েন্টস কিছু তোমরা এখানে দেখতে পাচ্ছ, আরও 4টা পয়েন্টস রয়েছে। তার প্রথম পয়েন্টটা রয়েছে, পরবর্তী 5 নম্বর পয়েন্ট বিশেষ করে বলতে পারি, ঔরঙ্গজেবের ভ্রান্ত নীতি। আমি প্রথমেই বললাম ঔরঙ্গজেবের ভুল কিছু ডিসিশন ছিল। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির কথা বলতে পারো, তার ভুল ডিসিশন ছিল একেবারে। এবার আমার দ্বারা যতটুকু আমি খেতে পারবো, আমি প্রথমেই বললাম যতটুকু আমি খেতে পারবো, আমার সামর্থ্যে যতটুকু আমার ক্যাপাসিটি রয়েছে বা যতটুকু আমার স্টোরেজ রয়েছে, আমি ততটুকুই আমার মধ্যে রাখার চেষ্টা করব। এবার আমার স্টোরেজের বেশি আমি সেখানে রাখতে পারবো না। তাহলে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি, এছাড়া ঔরঙ্গজেবের ধর্মান্ধতা, এটা কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনের জন্য অনেকটাই দায়ী ছিল। এবার সামরিক দুর্বলতা কি ছিল? আমি তোমাদেরকে এই মুঘল আমলেই পেপার 7-এ, মেজর পেপার 7-এ তোমাদের পড়াবো একটা মনসবদারি সিস্টেম। এবার যারা মনসবদার ছিল, আমি বললাম কিছুক্ষণ আগে, মনসবদাররা কি কাজ করত? যুদ্ধের সময় সম্রাটকে সেনা প্রদান করত। এবার যেই পরিমাণে সম্রাট মানে মনসবদারদের সেনা রাখার কথা, মনে করো কোনো একজন মনসবদার আছে 10,000, কেউ আছে 5,000। 5,000 মনসবদার মানে কি? ওই মনসবদারদের অধীনে 5,000 সৈন্য থাকবে, তাহলে তাকে বলছে 5,000 মনসবদার। এছাড়া মনসবদারদের ঘোড়া থাকতো, হাতি থাকতো। যুদ্ধের সময় এগুলো কিন্তু সম্রাটকে তারা প্রদান করত। কিন্তু এই যে বললাম সামরিক দুর্বলতার কারণ কি, সারা বছর সম্রাট কিন্তু দেখতে চাইতো না যে কোন মনসবদারের অধীনে কত সৈন্য সংখ্যা রয়েছে। এইবার যখন যুদ্ধ লাগতো, এবার মনে করো আমি একজন মনসবদার, এবার মনে করো তুমি একজন সম্রাট, এবার মনে করো যখন যুদ্ধ লাগতো তখন 5,000 সৈন্য তো দিতে হবে সম্রাটকে, নাহলে সম্রাট তো আমাকে বেতন দেবে না, জায়গির প্রদান করবে না, জমি প্রদান করবে না, তাহলে আমি বেতন পাবো কোত্থেকে? তো সম্রাট সে সময় ভাড়া করে, মনসবদাররা সে সময় ভাড়া করে পাগল ছাগল অপদার্থ কিছু মানুষকে পোশাক আশাক পরিয়ে নিয়ে চলে যেত। রাজাকে বলতো, গিয়ে সম্রাটকে বলতো, এই যে এটাই হচ্ছে সৈন্য। ভবঘুরে পাগল রাস্তাঘাটে যাকে পাইতো তাকেই ওই পোশাক আশাক পরায় দিয়ে বলতো চল। তাহলে এইভাবে সামরিক দুর্বলতা, মানে যাদের তলোয়ারি ধরার ক্ষমতা নাই তাদেরকে আমি যুদ্ধক্ষেত্রে নিয়ে যাই, কি করে তলোয়ার চালাতে হয় সেটাই জানে না, কি করে একজনকে মারবে সেটাই জানে না। তাহলে এই সমস্ত দুর্বল আমি সামরিক বাহিনী নিয়ে কখনো আমি যুদ্ধে জয়লাভ করতে পারবো না, যার জন্য মুঘল সাম্রাজ্য ধ্বংস হয়েছিল বা পতন হয়েছিল। নেক্সট বলতে পারি কৃষক অসন্তোষ। জায়গির জমি বিতরণের ফলে একটা সময় পর ধীরে ধীরে জমির পরিমাণ কমে যায়, জমির উপরে চাপ বৃদ্ধি পায়, তখন কিন্তু দেখা যায় কৃষক অসন্তোষ। কৃষকদের কাছে কোনো ল্যান্ড নেই, জমি নেই, তারা ফসল ফলাতে পারছে না ঠিকঠাকভাবে। এইভাবে আর্থিক সংকট এবং কৃষিজাত সংকট মুঘল সাম্রাজ্যের অপর একটি গুরুত্বপূর্ণ কারণ পতনের। কিন্তু লাস্ট পয়েন্ট, বৈদেশিক আক্রমণ। এবার যখন দেখলাম আমরা মুঘল সাম্রাজ্যের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে
তখন কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে 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 একেবারে আমরা বলতে পারি 1707 সালটা, 1707 যখন ঔরঙ্গজেব মারা গেল, এবং ঔরঙ্গজেব মারা যাওয়ার পরেই আমরা কয়েক বছর পরেই দেখতে পারি, বিশেষ করে পরবর্তী দুর্বল শাসকদের অধীনে হয়তো আরও কিছুদিন সাম্রাজ্যটা টিকে ছিল বা চলছিল, কিন্তু 1717 খ্রিস্টাব্দে তোমরা জানো এটা ফারুকশিয়ারের ফরমান জারি হলো, যেখানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি পেয়েছিল ফারুকশিয়ারের ফরমান অনুযায়ী। এবং তারপরে ধীরে ধীরে ওই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লাইন মনে পড়ে যায়, বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে, অর্থাৎ তারা ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে এই দেশে এসেছিল ঠিকই, কিন্তু তাদের কিন্তু উদ্দেশ্য সেটা ছিল না, তাদের উদ্দেশ্য ছিল অন্য কিছুই। যার জন্য একটা সময় পরে আমরা দেখি 1757 খ্রিস্টাব্দে হলো পলাশির যুদ্ধ, বিভিন্ন কারণকে কেন্দ্র করে, আমরা সেটা পরবর্তী সেমিস্টারে আমরা মডার্ন হিস্ট্রিতে পড়ব। তারপরে আমরা দেখলাম 1764 সালে হলো বক্সারের যুদ্ধ, এবং 1765 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করলো। এবং তারপরে এই যে বললাম যে বৈদেশিক আক্রমণ, বারবার করে মুঘল সাম্রাজ্য আক্রমণের ফলে ঝালাফালা হয়ে গিয়েছিল, এবং যার শেষ পরিণতি ছিল মুঘল সাম্রাজ্যের পতন। তো আমি আর বেশি ঘাটলাম না, কারণ ইতিহাস বলতে গেলে ইতিহাসের শেষ নেই, ইতিহাস চলতে থাকবে ধারাবাহিকভাবে। তো আজকের আলোচনার বিষয়টা যেহেতু মুঘল সাম্রাজ্যের পতনের কারণ, সেহেতু মুঘল সাম্রাজ্যের পতনের কারণের মধ্যেই সীমাবদ্ধ রাখলাম। পরবর্তী ক্লাসটাতে অবশ্যই তোমাদের সঙ্গে আরও অন্য ধরনের টপিক নিয়ে কিন্তু আলোচনা হবে। এই পেপার সংক্রান্ত যেই আলোচনাগুলো হবে এই পেপারের সঙ্গে চলবে। মেজর পেপার 8-এর সঙ্গে যে সমস্ত আলোচনাগুলো সেগুলো আমি কন্টিনিউ দিচ্ছি। মেজর পেপার 6-এর 6, 7, 8 তোমাদের এই 3টে পেপার রয়েছে। 6-এর আলোচনা বেশ কিছু করেছি, 7-এর আলোচনা বেশ কিছু করছি, 8-এর 1-2 ক্লাস হয়েছে, ধারাবাহিকভাবে কিন্তু ক্লাসগুলো আমাদের হচ্ছে। তো স্টুডেন্টস, তোমরা যারা ভাবছো যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে, তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের টোটাল 6টা সাবজেক্ট রয়েছে এই 4th সেমিস্টারে। 6টা সাবজেক্টের পুরো কোর্স ফি, 6 মাসের যে কোর্স ফিটা রয়েছে মাত্র 1199 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।